আলোচনা চলছে এর মাঝখানে সাংবাদিক ইলিয়াস গতকালকে যেই কাণ্ড করেছেন এটা সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। এখন তিনি কিসের বেসিসে এই চ্যালেঞ্জ দিচ্ছেন, আলটিমেটাম দিচ্ছেন? খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে। By His Excellency Mohammed Yunus. রাজনীতিতে কেউ কারো আপন না। সময়ের প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে একে অন্যের সাথে জোট বাঁধে, আবার প্রয়োজন শেষ হলে একে অন্যকে ফাঁসিতেও ঝুলায়। এদিকে এবার সমন্বয়ক সার্জিস হাসনাত শেখ হাসিনার সাথে একজুট হয়ে নতুন পদক্ষেপ নেয়। এবার শেখ হাসিনার দেশে আসার রাস্তা পরিষ্কার। শিক্ষার্থী জনগণ আবারও কেঁপেছে। সেনাপ্রধান তাদের গ্রেপ্তার করে নতুন একটি পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় নানা মন্তব্য করছেন এবং সেই মন্তব্যের জেরেই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, আর এটা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিন্তু ইউনূসের এই মন্তব্য কি আদৌ বাংলাদেশের সাধারণ মানুষের মনে দাগ কাটতে পারছে? বাংলাদেশ সেনাবাহিনী বা পাকিস্তান সেনাবাহিনীর ক্লু করে ক্ষমতা গ্রহণের যে প্রধান হওয়া বা প্রধানকে সরিয়ে আরেকজন প্রধান হবে যে প্রক্রিয়াটা, ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে ওয়ান ম্যান আর্মি হিসেবেই বাংলাদেশকে তিনি পরিচালিত করছেন। তার বিপরীতে রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে একাট্টা হয়েছে, কেউ হয়তো তলে তলে সাপোর্টও করছে, আবার প্রকাশ্যে বিরোধিতাও করছে। এর মাঝখানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন মানবিক বলেন, আবার কোনো কোনো অংশে এটাকে ভুলও বলি, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সরকার সমর্থক ছাত্রদের নতুন দল বা কিংস পার্টি হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে। এর বড় কারণ সরকারের নানা সুবিধা ব্যবহার করছে দলটির নেতারা। এমন অভিযোগ দিনের পর দিন বাড়ছে। দলটির মুখ্য সমন্বয়কের বিরুদ্ধে সবশেষ অভিযোগ পুলিশের হেলিকপ্টার ব্যবহার করছে। আগামী কয়েকটা দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতেই হবে। আপনারা জানেন, একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আওয়ামী লীগের এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এবার কঠিনভাবে হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস। তো বন্ধুরা, কিছুদিন আগে আমরা দেখেছি এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পিনাকি ভট্টাচার্য কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন। এইবার আবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সাংবাদিক ইলিয়াস হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সাংবাদিক ইলিয়াস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কি বলে হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসের খুবই দুঃখজনক একটা চ্যাপ্টারের নাম হচ্ছে আপনার বিডিআর। তো সেই বিডিআর কাণ্ডে আমরা যদি দেখি, সর্বশেষ আপনি যদি দেখেন যে এই সরকারের পতনের আগ থেকেই এটা নিয়ে কাজ করা শুরু করেছিল সাংবাদিক ইলিয়াস। এমনকি বিষয়টা নিয়ে তিনি যখন আওয়াজ তুলেছেন, এখানে তার অনেক বক্তব্যে আমাদের সেনাবাহিনীকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আর এটা নিয়ে আপনারা জানেন যে সেনাপ্রধান ইশারা ইঙ্গিতে কিন্তু একটা বক্তব্য দিয়েছে বিডিআর ইস্যুতে, যে ইফ বাট কোনো ধরনের শব্দ নাই, এই ঘটনায় বিডিআরই দায়ী। তো এটা নিয়ে অলরেডি নানান ধরনের প্রসেসিং চলছে, আলোচনা চলছে। এর মাঝখানে সাংবাদিক ইলিয়াস গতকালকে যেই কাণ্ড করেছেন এটা সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। এখন তিনি কিসের বেসিসে এই চ্যালেঞ্জ দিচ্ছেন, আলটিমেটাম দিচ্ছেন? গতকালকেও তিনি তার একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি লিখছিলেন বিডিআর জওয়ানদের জামিন নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বিডিআর পর্ব 2 আপলোড দিয়ে দেব। তো দিলে কি হবে? তার বক্তব্য, তখন কিন্তু সেনাবাহিনীর অনেকেই লজ্জায় মুখ দেখাতে পারবেন না। ভালোই ভালোই আগামীকালকে তাদের জামিনের ব্যবস্থা করুন। এর ঠিক কয়েক ঘন্টা আগে তিনি আরেকটা পোস্ট দিয়েছিলেন যে বিডিআর জওয়ানদের আজকে জামিন শুনানি হবার কথা ছিল, মানে বৃহস্পতিবার বা শুক্রবার, কিন্তু বিচারক নাকি সময় পায়নি। অথচ গেল 1 মাস সময় পেয়েছেন তিনি। সরকার, সেনাবাহিনী আর বিচারকদের সম্মিলিত একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করেছেন যে ছিনালি চলছে বিডিআর জওয়ানদের সাথে। তারপর তিনি তার যেই গতানুগতিক ধারা, মেজাজ গরম হলে যা লিখেন, বলছেন যে
চুদুরবুদুর করলে বিডিআর পর্বটা আপলোড দিয়ে দেব, অনেকে লজ্জায় মুখ দেখাতে পারবেন না। সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে অনেক সেন্সর করেছি। যদি বিডিআর জওয়ানদের উপরে জুলুম চলতে থাকে তাহলে কিছু করার থাকবে না, ভালোই ভালো রোববার জামিনের ব্যবস্থা করুন। সাংবাদিক ইলিয়াস এবং সেনাবাহিনীর মধ্যে, যদিও সেনাবাহিনী সরাসরি ওনাকে নিয়ে কথা বলে না, কিন্তু উনি যখন সেনাবাহিনী নিয়ে কথা বলেন, এটা আমার ব্যক্তিগত একটা অভিমত যে দিন শেষে যাই হোক, বাংলাদেশের মানুষের সর্বশেষে একটা আস্থা শ্রদ্ধার জায়গা কিন্তু সেনাবাহিনী। যদিও 5ই আগস্টের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আওয়ামী লীগ পরিবারের সাথে সম্পর্কিত হওয়ার কারণে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের রোষানলে কিন্তু তিনি পড়ে আছেন। ইভেন অনেক ধরনের প্রতিদিন নানান ধরনের বক্তব্য পিনাকিদা দিচ্ছেন, ইলিয়াস দিচ্ছেন, বাট এতে সেনাবাহিনীর কিছুটা তো নেগেটিভ ভূমিকা তৈরি হচ্ছে। কারণ আমরা যারা ফ্যান ফলোয়ার আছি, প্রত্যেকটা ব্যক্তি যারা ফলো করি, তার কথার বাইরে মক্কা শরীফের ইমামের কথা বিশ্বাস করি না, সত্যমিথ্যা পড়ে। এটা বাংলাদেশের আমাদের একটা কালচারাল একটা ইস্যু আছে। তো বিষয়টা হয়তো অন্যভাবে যদি কোনো রকম ইস্যু থাকে, এটাকে সর্ট আউট করা জরুরি। সেনাবাহিনীর ইজ্জতে হাত দিলে সেটা বাংলাদেশের ইজ্জতে হাত পড়বে, এটা আমার ব্যক্তিগত অভিমত। হয়তোবা অনেক কিছু থাকতে পারে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, সারা বাংলাদেশের মানুষের মনে মনে একটা প্রধান চিন্তা যে এটার পিছনে ভারতের হাত আছে, রয়ের হাত আছে। এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হিসেবে আসলেই কাজ করে যে আমরা আমাদের ভাইদের বুকে এভাবে গুলি চালিয়েছিলে, বিশ্বাসযোগ্য না। তারপর নানান ভিডিও, বক্তব্য, ফুটেজ, এখানে অনেক কিছু প্রশ্নের জন্ম দেয়। তবে যত কিছু জন্ম দেখ, এভাবে সেনাবাহিনীকে হুমকি প্রদান করা অথবা সেনাবাহিনীকে টার্গেট করা, হয়তো শক্ত এভিডেন্স ওনার কাছে আছে, আই ডোন্ট নো, তিনি ভালো জানেন। তো এটাকে থার্ড ওয়েতে আমার মনে হয় এটাকে নিয়ে কেউ কাজ করা দরকার, কারণ এটা কারোর জন্যই কল্যাণকর না। বিশেষ করে সেনাবাহিনীর যেই সম্মান ঐতিহ্য, এটা মানুষের কাছে অন্যরকম লেভেলের অলওয়েজ। তো বিডিআর ইস্যুতে কি চলছে আমরা ছোট মানুষ এত কিছু জানি না, বাট বিশ্বগুলো পাবলিকলি এই ধরনের কথাবার্তা, এটা আসলে কল্যাণকর না, বাংলাদেশের জন্য না, সেনাবাহিনীর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। সমন্বয়ক আপনার সার্জিস হাসনাত, তারপরে হচ্ছে ডক্টর ইউনূস, এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয়ে। কিসের ভয়? যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, কিংবা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে অন্তত এরা বা অনেক ভালোভাবে জানে যে এদের অবস্থান আসলে কোন পর্যায়ে যাবে বা কি হবে। আপনারা সবার একটা স্ট্যাটাস দেখেন, এখন এইবার একটা দেখলেন তো, মানে আওয়ামী লীগকে নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, বা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য একটা ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের উদ্দেশ্যে আমরা সতর্ক করে একটা কথা বলে দিতে চাই, যেই পর্যন্ত ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার শেখ হাসিনার বিচার নিশ্চিত আমরা না করতে পারবো বাংলার মাটিতে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দূর স্বপ্নেও কেউ যাতে নির্বাচনে ফেরাতে না পারে। আচ্ছা, এই হাসনাত আব্দুল্লাহ তিনি মানে এই কথা তিনি কেন বলতেছে বর্তমান? তার আগে আমি আপনাদেরকে বলে নেই, বর্তমান আমাদের বাংলাদেশের জনগণ আসলে কাকে যাচ্ছে, কিংবা একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার সে রাইট কি কোনো সরকারের আছে? যেই সরকারের কথাই বলো না কেন, যেহেতু আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। আচ্ছা, এই গণতান্ত্রিক দেশে আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে মানে নির্বাচনের বাইরে রাখতে চান কিংবা নিষিদ্ধ করতে চান, তাহলে সেই ডিসিশনটা আসলে কে নিবে? জনগণ নিবে নাকি এই সরকার নিবে? বা সরকারের যে আপনার ইয়ের আছে মাথাকার জঙ্গিবাদীরা, তারা নিবে? যেহেতু গণতান্ত্রিক দেশ, সেহেতু এই সিদ্ধান্তটা নিবে বাংলাদেশের জনগণ। তাহলে জনগণের কাছে কেন আপনারা ছেড়ে দিচ্ছেন না, জনগণের হাতে দিয়ে দেন? মানে আমি বোঝাতে চাচ্ছি,
যে নির্বাচনে তাহলে অংশগ্রহণ করতে দেন, জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যদি চায় আওয়ামী লীগ ম্যান্ডেটের মাধ্যমে আসবে তো আসবে, আর যদি জনগণ প্রত্যাহার করে তাহলে তো আওয়ামী লীগের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আসার। নাকি আমি বুঝাতে ব্যর্থ হলাম? ভাই, বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, তাহলে জনগণের হাতে কেন ছেড়ে দিচ্ছেন না? আপনারা একের পর এক এই ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, আওয়ামী লীগ এখানেই শেষ, আওয়ামী লীগকে যাতে কেউ নির্বাচনে ফেরানোর যেন কোনো চেষ্টা না করে। মানে কেন ভাই প্রতিনিয়ত মধ্যরাতে উঠে পর্যন্ত আপনাদেরকে স্ট্যাটাস দিতে হয় কেন? শেখ হাসিনা কি মধ্যরাতে এসে আপনার গলা চেপে ধরছে নাকি? আওয়ামী লীগ কি মধ্যরাতে এসে আপনার গলা চেপে ধরছে? কি গলার পানি শুকাই গেছে? এটার জন্য আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে যাচ্ছেন কেন ভাই বলেন? শোনেন একটা কথা বলি, বর্তমান এই সমন্বয়কদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে রে ভাই, এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না। কারণ বাংলাদেশের জনগণ সবাই বলতেছে আগের সরকারেই ভালো ছিলাম, আগের সরকারকে ফিরিয়ে দেন, আমরা আগের আমলেই ফিরে যেতে চাই। বারবার কিন্তু একই কথা বলতেছে। এটার জন্যই এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না। এটার জন্য দেখলেন না নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে গেলেন তাদের দল গোছানোর জন্য। কারণ জানে এরা যদি আপনার সংসদে বসতে না পারে, এরা যদি আপনার পাশ না হতে পারে, তাহলে বাংলাদেশের জনগণ কিংবা ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না কিংবা ছাড়বে না, জানে এরা। আরে ভাই, বাংলাদেশের এই এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে আপনি এখানে শেষ করে দিবেন, আপনার একটা স্ট্যাটাসের কথাই কি নিষিদ্ধ হয়ে যাবে? এখানে আওয়ামী লীগের চ্যাপ্টার হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে? এত ইজি যে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের আপনার কি বলে এই স্বাধীনতা অর্জন আসছে, তো যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি আপনাকে ছেড়ে দিবে কিংবা আপনার একটা স্ট্যাটাসের মাধ্যমে সবকিছু তারা মানে ছেড়ে দিয়ে আপনার দলকে সমর্থন করবে? এত ইজি না? এত ইজি? তাহলে আপনি মধ্যরাতে উঠে এই ধরনের স্ট্যাটাস কেন দেন? ভয়ে কেন আপনাদের ঘুম হারাম হয়ে গেছে? এই অন্তর্বর্তীকালে সরকারের আপনার এই সমন্বয়কদের যে কটা সব কটা দেখেন নাই? বিবিসি নিউজের সাক্ষাৎকারে যখন নাকি ডক্টর ইউনূস বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে চাইলে অংশগ্রহণ করতে পারে, কোনো সমস্যা নেই, তখন তার ফেসটা দেখছেন, তার চেহারার মানে আকৃতিটা দেখছেন, এক্সপ্রেশনটা দেখছেন, কি অবস্থা হয়েছে দেখার মতো ছিল। কিন্তু শোনেন একটা কথা বলি, যেখানে আপনার পশ্চিমা দেশগুলা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে, সেখানে এই হাসনাতের মতো জঙ্গিবাদীরা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে? এত ইজি? আজকে বিএনপির অনেক বড় বিফলতা আমরা দেখতে পারতেছি। এটার মানে এইটা না যে বিএনপি বর্তমান চুপ হয়ে আছে। আমরা বিএনপির কাছে অনেক আশাবাদী করি যে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে, কিন্তু বিএনপি পারতেছে না। তার মানে কি আওয়ামী লীগ হাত পা গুটিয়ে বসে থাকবে? এটা না রে ভাই, দেখতে পারবেন। কারণ বর্তমান এই সমন্বয়কারীরা আপনার আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করতে যাচ্ছে, যে বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত কিংবা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে যেই বাংলাদেশে একটা আপনার জঙ্গি হামলা হয়েছে, এটা বাংলাদেশের বর্তমান প্রতিটি জনগণ কি অবগত কিংবা বুঝে গেছে। এবং আপনার প্রতিটি সাধারণ মানুষ চাচ্ছে আওয়ামী লীগ সরকারকে, এবং আওয়ামী লীগের আমলেই তারা নাকি ভালো ছিল। এটা সাধারণ জনগণের বক্তব্য। আপনি বুঝেন, একটা দেশ যদি গণতান্ত্রিক দেশ হয় বা গণতান্ত্রিক দেশ হয়, সেই দেশের আপনার সমস্ত ক্ষমতার অধিকারীকে জনগণ। দ্যাট মিনস সেই জনগণই যদি বলে যে আগের সরকারই ভালো ছিল, তাহলে যারা নাকি জঙ্গিবাদী কিংবা জঙ্গি হামলা করে একটা সরকার পতন করছে, তাদের মনের ভিতরে কিংবা দুঃস্বপ্নে তো তারা দেখবে যে আওয়ামী লীগ এদেরকে গলা চেপে ধরছে কিংবা তাদের ঘুম হারাম হবে, এটাই স্বাভাবিক। এবং প্রতিনিয়ত
এই হাসনাত সার্জিস এরা আসলে জনগণকে ধোঁকা দেওয়ার আরেকটা মনে করেন পরিকল্পনা করতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। অতএব জনগণকে তারা এটা বোঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে দেখতে পারবেন না, অতএব আওয়ামী লীগকে ভোট দেওয়ার যেই আপনাদের মনের আকাঙ্ক্ষা সেটাকে আপনাদের দূর করতে হবে এবং সেটার বিপরীতে কিংবা বিকল্প আপনাদের আরেকটা দলকে খুঁজে নিতে হবে। বিধায় এই ধরনের স্ট্যাটাস প্রতিনিয়ত এই হাসনাত আব্দুল্লাহর দিয়ে যাচ্ছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে হাসনাত আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর 1000 বছর আগে জন্মগ্রহণ করতে হতো, সত্যি করতে হতো, এবং আপনার বাবাকে শেখ মুজিবুর দায়িত্ব পালন করতে হতো। দেখেন না যে জায়গায় মেজর ডালিম এরাই তো বাংলাদেশে ঠাঁই হচ্ছে না, মেজর ডালিম, খন্দকার মুস্তাক এরাই তো, বা এদের কোনো অস্তিত্ব বাংলার মাটিতে নাই। আর আপনারা কোথাকার কোন হয়ে গেছেন বুঝলাম না। দেখতে পারবেন আপনাদেরও এই দুঃস্বপ্ন দেখবেন যে কি হয়ে দাঁড়ায়, দেখতে পারবেন। আপনাদের বিচার বাংলার মাটিতেই ভোটের মাধ্যমেই করবে ইনশাল্লাহ। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। বিএনপির কোনো যুক্তি রাজনীতিতে টিকছে না, সব যুক্তি মারা খাচ্ছে এবং বিএনপি তাদের যুক্তি থেকে ধীরে ধীরে ফিরে আসছে। নির্বাচন প্রশ্নে যে বিতর্ক, সেই বিতর্কেও শিক্ষার্থীদের বা ছাত্রদের নতুন দল, নাগরিক পার্টি, জামাত শিবির তারা জিতে যাচ্ছে। বিএনপির যুক্তি মারা খাচ্ছে এক কথায়। দেখেন, বিএনপি প্রথমে কিন্তু 90 দিনে নির্বাচনের কথা বলেছিল, কিন্তু তাদের সেই 90 দিন নির্বাচন কোথায়? দেখেছে যে এই যুক্তি টেকে না, তারা তখন 90 দিন থেকে ফিরে এসে 6 মাসে নির্বাচনের কথা বলছে। তারপরে দেখেছে না 6 মাসে নির্বাচনের যুক্তিও টেকে না, তারপরে সেটা থেকেও ফিরে এসেছে। পরবর্তীতে এখন একবার বলেছিল যে 5 আগস্ট নির্বাচন, দেখে যে এটাও টেকে না, তারপরে এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তারপরে ডিসেম্বর কাছাকাছি আসলে দেখবে যে তাও টেকে না, তারপরে ঈদের পর আন্দোলন। বিএনপির কোনো যুক্তি টিকে না। সহজ কথা, গত 15 বছরে বিএনপি একটা গাছের পাতাও নড়াতে পারেনি, বালুর ট্রাক সরাতে পারেনি, কিচ্ছু পারেনি। অতএব সেই বিএনপি কিছুই পারবে না, বিএনপির মাধ্যমে কিছু হবে না, আপনি লিখে রাখেন। যুক্তি টিকে না, রাজপথের কোনো হুঙ্কার গর্জন টিকে না, কিচ্ছু না, কেউ ভয় পায় না। আওয়ামী লীগ হাসতো যখন বিএনপি বলতো সরকারের পতন, নির্বাচন ঠেকাবো, আওয়ামী লীগের লোকজন হাসতো। একটা বালু ট্রাক সরাতে পারে না, এরা আসছে নির্বাচন ঠেকাবে। এরা পুলিশের বাঁশির শব্দ শুনলে এদের যুব দলের রানিং সভাপতি, ছাত্র দলের সাবেক সভাপতি, যারা মূল পাওয়ার সাপ্লাইয়ের হওয়ার কথা, পুলিশের বাঁশির শব্দ শুনলে উল্টো দিকে দৌড় দেয়। তারা আসছে আওয়ামী লীগের পতন ঘটাতে। বিএনপিকে নিয়ে মানুষ ট্রল করে। এখন ওই তাদের যুক্তি তাদের এই কথাবার্তা, হুঙ্কার গর্জন, মানুষ বিএনপি হুঙ্কার দিলেই মানুষ বলে যে ভাই ঈদের পর আসেন। বিএনপি আন্দোলনের কথা বললেই মানুষ বলে যে ভাই ঈদের পর আসেন। বিএনপির পেজে, বিএনপির বক্তব্যের নিচে মন্তব্যগুলো দেখেন, ওইভাবে যে মানুষ বলে সবাই যে ভাই ঈদের পর আসেন। এখন কেন? ঈদ তো শেষ হয়নি, আবার ঈদের পর বলে ভাই সামনের বছর ঈদের পর আসেন। এই হচ্ছে বিএনপির অবস্থা। দর্শক, শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এখন রাজনীতিতে একটা বিতর্ক, ছাত্ররা বা এই নাগরিক পার্টি যে বিতর্কটা ছড়ে দিয়েছে যে শেখ হাসিনার বিচারের আগে, ফাঁসির আগে নির্বাচনের নামও আমরা উচ্চারণ করতে দেখতে চাই না। বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছে, আপনারা নির্বাচনের জিকির বন্ধ করেন, নির্বাচনের কথা উচ্চারণও করবেন না, বরং শেখ হাসিনার বিচার হোক। এখন এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে বিএনপির লোকজন। বিএনপির নেতারা এখন ঢালাও ভাবে, সব নেতারা এখন শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয়, এই যুক্তি খণ্ডন করার চেষ্টা করেছে। তারা যে যুক্তি দিচ্ছে, এই যুক্তি আবার টিকছে না। কি যুক্তি দিচ্ছে? শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এর মানে এটা মানছে না। দেখেন, বিএনপি ছাত্রদের যুক্তি রিফিউট করছে, কিন্তু পাল্টা যুক্তি দিচ্ছে না। তার সরলভাবে বলছে যে না, এটা ঠিক না, এটার সাথে সম্পর্ক নেই। কিন্তু আপনাকে তো যুক্তি দিতে হবে, আপনাকে তো দলিল দিতে হবে, কিচ্ছু পাচ্ছে না। এত সহজ সরল হলে তো আর বাংলাদেশে চলে না। সেকেন্ড রিপাবলিকের বিরোধিতা করছে,
মির্জা আব্বাস বলেন সেকেন্ড রিপাবলিক বুঝি না। ভাই আপনি বুঝেন না, এটা আপনার অযোগ্যতা। আপনি কোথায় পড়েছেন আমি জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পাড়া দিয়েছেন কিনা এটা আমার জানা নেই। তা আপনি বুঝেন না, আপনি বুঝেন না, তাতে দেশের জনগণের কি ছেড়ে গেল? জনগণ তো বোঝে, জনগণ তো সেকেন্ড রিপাবলিক চায়। জনগণ তো ৭২ সংবিধান বা পুরনো বন্দোবস্ত এগুলোকে ব্যর্থ মনে করে, যার ফলে নতুন বন্দোবস্ত চায়। তো দর্শক, এখন এই শেখ হাসিনা বিচারের আগে নির্বাচন না নির্বাচন, এটা এই প্রশ্নটা বিএনপি ডিল করার চেষ্টা করছে কিন্তু পারছে না। দেখেন বিএনপির যুক্তি কিভাবে টিকছে না, আমি একটু দেখাই। বিএনপি বলছে শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আচ্ছা, সেটা সম্পর্ক যদি না থাকে তাহলে নির্বাচন 2028 সালে বা 29 সালে, 5 বছর পর। কারণ কি? শেখ হাসিনার পতন যদি না হতো তাহলে 28-29 সালের আগে কি নির্বাচন হতো? নির্বাচন 28-29 সালে হলেও 2041 সালের আগে কি আওয়ামী লীগের পতনের কথা কেউ ভাবতে পারতো না। অতএব এই যে এখন 28-29 সালে নির্বাচনের চিন্তা আপনারা এখন করতে পারছেন, এটা তো শেখ হাসিনার পতনের কারণে পারছেন। আর শেখ হাসিনার পতনটা কেন হয়েছে খেয়াল করুন। নির্বাচন নিয়ে কোনো পতন হয়েছে? এই যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে যে অভ্যুত্থান বা বিপ্লব, এখানে নির্বাচন কোনো বিষয় ছিল? বিএনপি একবার বলেছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, মিড টার্ম ইলেকশন চাই, এই জন্য আমরা রাজপথে নেমেছি? না, বিষয় ছিল একটাই, কোটাও না। আন্দোলনটা শুরু হয়েছে কোটা সংস্কার দিয়ে, কিন্তু জনগণ এই কোটা সংস্কারের জন্য মাঠে নামেনি। জনগণ মাঠে নেমেছে ছাত্রদের হত্যা করেছে তার প্রতিবাদে। তো মূল ঘটনাটা ঘটেছে শিক্ষার্থীদের বা তরুণ প্রজন্মকে হত্যার প্রতিবাদে, আর হত্যা করেছে শেখ হাসিনা। এখন সেই শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে, তার বিচার করবেন না, আপনি আসছেন নির্বাচন নিয়ে। তো এটা কি টেকে? এই যুক্তি টেকে? এটাকে নির্বাচনকে কেন্দ্র করে কি হাসিনার পতন হয়েছে বা কোনো আন্দোলন হয়েছে? হয়নি। অতএব বিএনপির যুক্তি কত সহজে রিফিউট হয়ে গেল, ক্লিয়ার। অতএব হাসিনার পতন, হাসিনা পালিয়ে যাওয়াটাই মূলত হত্যাকাণ্ড রিলেটেড, অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে মধ্যবিত্ত রাজপথে নামেনি, শুধুমাত্র গণহত্যার প্রতিবাদে। অতএব তার বিচার তো হতেই হবে। আপনার নির্বাচনে আলাপ করলে আপনি স্বাভাবিকভাবে করতে পারেন, যেহেতু বিএনপি সংবিধান মানে নির্বাচনে আলাপ আসবে 28 সালে বা 29 সালে, তার আগে নয়। এটা বিএনপির যুক্তির পাল্টা যুক্তি। আর আমাদের কথা হচ্ছে যে সংস্কার শেষে ডক্টর ইউনূস যখন প্রয়োজন মনে করবেন তখন নির্বাচন দিবেন। আর ডিসেম্বর নির্বাচন আমরা মানব না, ডিসেম্বর নির্বাচনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। একটা গোলটেবিল আলোচনায় কথা বলেন, আছে না নাই এই তো আমি যুক্তি দিলাম। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক, আর যদি না থাকে তাহলে নির্বাচনের কথা আনবেন 28 সালে বা 29 সালে। বিচারিক আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তন কোনো সম্পর্ক নেই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচনে অহেতুক বিতর্ক সৃষ্টি কাম্য না। আচ্ছা, যদি সম্পর্ক না থাকে ভাই, তাহলে 28 সালে 29 সালে আগে আপনি নির্বাচনের কথা বলেন কেন? এটা কোন সংবিধানে আছে 28 সাল আগে নির্বাচন? 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, তো 2028 সাল ডিসেম্বর আগে নির্বাচন হওয়ার তো কোনো সুযোগ আইনে নেই। আপনি এটা কেন বলেন? যদি থেকে থাকে তাহলে তো শেখ হাসিনার এই পতন, বালায়ন বা শেখ হাসিনার অপরাধ এগুলোর সাথে আছে। তিনি আরো বলেন শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আচ্ছা, নির্বাচিত সরকার কারা হবে এটা তো জানেন না আপনারা, তাহলে কারা প্রতিশ্রুতিবদ্ধ হবে এই কথা আপনারা বললেন কিভাবে? মানে আগেই ধরে নিয়েছেন যে ভারত আপনাদের ক্ষমতায় আনবে, সব ধান্দাবাজি বাদ দেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া ফেসিবাদী চরিত্রের মধ্যে না, আপনারা উল্টা রাজনীতি করছেন। আপনারা সুযোগ নিয়ে এখন ক্ষমতা আসার চেষ্টা করছেন, জনগণের আন্দোলনের সুযোগ নিয়ে ক্ষমতার হালুয়া রুটি খাওয়ার অপচেষ্টা করছেন। এটা জনগণ হতে দিবে না। সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে, মানুষ এটাই প্রত্যাশা করে বলেও জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। নির্বাচিত সরকার
সেই হিসাবটা এখানে আসে না। গণঅভ্যুত্থানের সরকার এটা, নির্বাচিত সরকার, এত নির্বাচিত সরকার হাসিনার পতন ঘটাতেন কেন? এটাই আপনাদের জন্য ভালো ছিল নাকি? আমির খসরু বলেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে, সাহায্য করা ভুলে গেছে সরকার, নানান কথা বলে। এরা ব্যবসায়িক স্বার্থই হচ্ছে বিএনপির বড় স্বার্থ, ব্যবসা বাণিজ্যের উপরে তাদের কোনো কথা নেই। যাই হোক দর্শক, নির্বাচন প্রশ্নে বা রাজনীতিতে কোনো যুক্তি, বিএনপির কোনো যুক্তি টিকছে না, যার ফলে বিএনপি 90 দিন থেকে 6 মাস, 6 মাস থেকে 5 আগস্ট, তারপর আবার ডিসেম্বর, এখন আবার শেখ হাসিনা বিচার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। সামনে এটা থেকেও তারা ফিরে আসবে নাকে খত দিয়ে। বিএনপির কোনো যুক্তি। এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত দেই। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না। এটা যৌক্তিক কারণ আছে, কারণ উনি আজীবন রাজনীতি করবেন না, বা তিনি এখানের পার্মানেন্ট পলিটিশিয়ান না, তিনি হচ্ছেন এখানে রাজনীতি করছেন না, মানে তিনি এখন সরকারের দায়িত্বে আছেন। তো যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ হয়, একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায়, আজীবন আওয়ামী লীগ ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী সহ এটার পিছনে লাগবে। ইভেন এই ভয়টা শুধু ডক্টর ইউনূস না, আপনি আসিফ নজরুল বলেন, এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকারের যারাই আছে, এই ভয়টা কিন্তু পায়, এটা বাস্তবতা। তবে আমাদের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা যেটা বলে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পাবলিক সিকিউরিটি, পাবলিক এবং ব্যক্তিগত। কেন? শেখ হাসিনা ফিরে আসলে আমরা সবাই জানি, চোখ বন্ধ করে এই ছাত্রদের বা এদের পরিবারের, এদের সাথে কানেক্টেড প্রত্যেকটা মানুষরে যদি পাওয়ার লেভেলে আওয়ামী লীগ কখনো আসে, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। ছাত্ররা কিন্তু এটা জানে, যার কারণে তারা চায় শেখ হাসিনার ফাঁসি একবারে শেষ করে দেখ, তখন আর কোনো ঝামেলা তাদের জীবন নিয়ে তাদের হবে না। তো এই যে নানান আলোচনা, এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব? এইটা ইউনূস সরকারের জন্য অসম্ভব একটা বিষয়। তবে তিনি ক্ষান্ত দেন নাই, পাবলিকলি জনগণকে বোঝানোর জন্য হইলেও তিনি কিন্তু বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন, বা তার সরকার কাজ করছে। গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি যখন বাংলাদেশে আসছেন, জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে, কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি। ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ না দেখ, আমেরিকা পাত্তা দেখ না দেখ, রাশিয়া পাত্তা দেখ না দেখ, মিয়ানমার পাত্তা দেখ না দেখ, অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয়। সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনূস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। তবে ওনার বক্তব্য, সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি, এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি 100% চেষ্টা করা লাগে, আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো 10% করতেছে, আর বেশি না। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 10%, তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলে কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন। তো গুতেরেসকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন। তো এ নিয়ে আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে মানবতা বিরোধী একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে, সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার শাস্তিও চাওয়া হয়েছে, তবে ফাঁসি ছাড়া। তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থাটার প্রধান, তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন। এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না, নাম্বার ওয়ান, জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা ডাকে, আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলারে আব্বা ডাকে, পাত্তা দেন। আপনি বোঝেন না, এই বিষয়টা কিন্তু এরকমই।
তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না। আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে কোনো রকম রেসপন্স করবে। নাম্বার 2, জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হয় নাই, আওয়ামী লীগকে রাখার কথা বলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছি। সো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে সরকারও বেকায়দায় আছে যে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না। যতটুকু আমরা বুঝি গোত্রেসের কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য, আমাদের ফুল ভিডিওটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন, আমাদের ভিডিওতে সাংবাদিক ইলিয়াস কিন্তু আলটিমেটাম এবং কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। এমন একটি নিউজ কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। আর আমরা বেশ কিছুদিন আগে এটাও সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছিলাম, ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য কিন্তু বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বেশ কয়েকটি কথা বলছে। একের পর এক তিনি কিন্তু কথা বলেই গেছেন এবং তার এপিসোড ভিডিওতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু ছিলই, যা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। যাই হোক বন্ধুরা, এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি শেখেপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।